এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। তিনি গতকাল একটা সাংবাদিক করেছেন বা তার একদিন দুদিন আগে থেকেই তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে পত্র পত্রিকাতে আসছে। কি বলছেন? সিপিআইএম একটা দেশদ্রোহী দল, তাদের এই দেশে থাকার কোনো নৈতিকতাই নেই। সিপিআইএম একটা ইলেকশন ম্যানিফেস্টো, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। তিনি কালকে আমাদের যে ইস্তেহার, 44 পাতার ইস্তেহার ইংরেজিতে, তিনি এটা নেড়ে নেড়ে বলছেন কি করে একটা দল এই ইস্তেহার প্রকাশ করতে পারে, তাদের তো রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করে দেওয়া উচিত। এবং এই ইস্তেহারে নাকি যে দেশের কথা, দেশের জনগণের কথা, এগুলি কিছু লেখা নেই, শুধু পাকিস্তান এবং চীনের কথা লেখা আছে। এবং তার মধ্যে তিনি একটা পৃষ্ঠা, তার মধ্যে এটা উল্লেখ করে বলছেন যে পৃষ্ঠাতে আমরা আমাদের শুধু দেশের না, আমাদের উপমহাদেশের তার যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং আঞ্চলিক সিকিউরিটির কথা বলেছি আমরা, এগুলি নিয়ে তিনি মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন? যে সিপিআইএম একতরফা আমাদের দেশের সমস্ত পারমাণবিক শক্তি ধ্বংস করে দিতে চায়। সিপিআইএম যে আমাদের দেশের মিলিটারি ব্যবস্থা উঠিয়ে দিতে চায়। সিপিআইএম এই দেশের জনগণের নিরাপত্তার চাইতে পাকিস্তান এবং জনগণের এই চীনের নিরাপত্তা সম্পর্কে বেশি বেশি করে তাদের ইস্তেহার লেখা আছে। আমি আপনাদেরকে কপি দিয়েছি এবং এই কপি শুধু আপনাদের কাছে না, এটা আমাদের আজ থেকে দিন 10 আগে আমাদের জেনারেল সেক্রেটারি এবং আরো 3 জন পলিট ব্যুরো মেম্বার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন, ইন্টারনেটে, পত্র পত্রিকাতে, সর্বত্র এটা পাবলিক ডোমেইনে আছে। এবং আমাদের এই ইস্তেহার ইতিমধ্যেই দেশের যে শুধু রাজনৈতিক দল যারা তারা করেন না, এই দেশের যারা অর্থনীতিবিদ, এই দেশের এই সামাজিক প্রতিরক্ষা এসব নিয়ে যারা কথাবার্তা বলেন, ইতিমধ্যেই আমাদের এই ইস্তেহার সম্পর্কে ভবিষ্য প্রশংসা করেছেন। আমরা সিপিআইএম দল শুধু ভোট গ্রহণ করার লক্ষ্যে কিভাবে লোককে হিপনোটাইজ করতে হবে আমাদের কোনো দলিলে বা কোনো ইস্তেহারে এইভাবে আমরা করি না। আমরা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি এবং সে অর্থনীতির তার বিভিন্ন দিক আর আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবটা মিলিয়ে আমাদের বক্তব্যের অবস্থান আমরা করি যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা তো মানে নিজেরা সরকার করবো এরকম অবস্থার মধ্যে আমরা নই। আমরা চাই একটা ধর্মনিরপেক্ষ এবং বিকল্প, আজকের বিজেপির বিরোধী বা তার বিকল্প একটা সরকার, এবং সেই সরকারকে তার বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে আমরা শিক্ষা সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, দেশের নিরাপত্তা সম্পর্কে কিভাবে আমরা তাকে বাধ্য করাবো বা তাকে চাপ দেব বা সহযোগিতা করব, আমরা সেভাবেই আমরা বলি। এবং তার উদাহরণ আছে ভরি ভরি। রাজ্যে যখন এই ইউপিএ সরকার হয়েছিল ডক্টর মনমোহন সিং নেতৃত্বে, আমরা বাইরে ছিলাম, 62 জন এমপি থাকার পর আমরা মন্ত্রিসভায় যোগদান করিনি। কিন্তু যে কমন মিনিমাম প্রোগ্রাম রচনা করার মধ্য দিয়ে
দেশের স্বাধীনতার পর সর্বপ্রথম যুগান্তকারী কয়েকটি আইন প্রণীত হয়েছে, এখনো সেই আইন আছে। মোদী সরকার নানাভাবে চেষ্টা করছে সেই আইনকে ভাঙার জন্য, ক্ষত বিক্ষত করার জন্য, এখনো পারেনি। সেগুলো কি? 100 দিনের কাজের গ্যারান্টি, রাইট টু ইনফরমেশন। আপনারা যারা এই মিডিয়া জগতে আছেন, আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ারটাকে বোতা করে দিচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট। বামপন্থীরা যদি সেদিন বাইরে থেকে সমর্থন না করতো বা বামপন্থীদের উপর নির্ভরশীল না হতো, এই আইনগুলি হতো না। এবং 2004 থেকে 2009 সাল অব্দি প্রথম ইউপিএ সরকার, সেই সময়তেই এই যে 2008 সালের বিশ্বমন্দা হয়েছে, আমেরিকা ইউরোপ ধসে গিয়েছিল, কিন্তু ভারত তার অবশ্যই অবস্থার মধ্যেও ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের অর্থনীতি আর দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের দেশে সরাসরি তার আঁচ লাগেনি, আঁচ লাগতে পারেনি। কেন? কারণ বামপন্থীরা, ডক্টর মনমোহন সিং সরকার, তাকে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত এই যে বিমা, এগুলাকে বেসরকারি করতে আমরা দিইনি। ভারত বেঁচে গেছে বামপন্থীদের জন্য। কিন্তু বিপ্লব কুমার দেব বলছেন, বিজেপি দলে শিক্ষিত লোক নেই, কথা বলছি না। বিপ্লব দেব অশিক্ষিত, কথাও বলবো না। নিশ্চয়ই বিএ পাস সার্টিফিকেট এফিডেভিটে জমা দিয়েছেন। কিন্তু এটা মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন 4টা বছর, এখন রাজ্যসভার সদস্য। এই জাতীয় যে মূর্খের মতো কথা বলে কি করে? আসল কথাটা হলো, ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে আরএসএস। এই আরএসএস এর কাছে যারা দীক্ষিত হয়, এদের কাছে শুধু হিংসা ছাড়া সংকীর্ণ দেশের অর্থনীতি হোক বা শিক্ষা হোক, ওই অন্ধভক্ত তৈরি করা ছাড়া আরএসএস এর কারখানায় আর কিছু তৈরি হয় না। তাদের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী বলেন, 2 দিনে একটা এইমস তৈরি হচ্ছে, 3 দিনে একটা আইএম তৈরি হচ্ছে, 4 দিনে একটা আইআইটি তৈরি হচ্ছে। তো এরকম ভাবেই এই বিজেপি দলে এমএ পাস, বিএ পাস ছেলে মেয়ে নেই, কথা বলছি না, কিন্তু সব এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তারা সে তথ্য নিয়েই এগুলি তারা বক্তৃতা করেন। বিপ্লব দেব সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এক মানে যোগ্য একজন ব্যক্তি, সেভাবেই মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং তিনি আবার 4.5 বছর আরো মেয়াদ থাকা সত্ত্বেও তাকে আবার মানে লোকসভাতে আনার চেষ্টা করা হচ্ছে। আমি এই জায়গাতে বিপ্লব দেখে বলবো, প্রার্থীদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত বলি না, কিন্তু ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে বিগত কয়েক দশকে যে কয়েকজন রাজনীতিক এখানে হিংসা, ভোটে কারচুপি এবং বিভাজনের রাজনীতি এনেছেন, এর আগে সন্তোষ মোহন দেবের এই তার কৃতিত্ব ছিল, যার নাম পড়েছিল সন্ত্রাস মোহন দেব নামে। আর তার প্রায় আরো 35-40 বছর বাদে এই বিপ্লব দেব সেখানে তার নতুন সংস্করণ, এই রাজ্যে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, বিরোধী দলের অফিস কাছারি ভেঙে দেওয়া, এবং এই কদিন আগেও একটা জনসভায় দেখছিলাম তিনি বক্তৃতা করছেন, যে গর্ব করে বলছেন, আমি বিরোধী দলের 900 পার্টি অফিস ভেঙে দিয়েছি। আপনাদের চ্যানেলগুলোতে দেখেছি। এইভাবেই নাকি ত্রিপুরাজ্যের মধ্যে
যে অবৈধ রাজনৈতিক ব্যবস্থা হতো, আর তিনি এসে তার সংস্কার করেছিল। আমি দেখাবো আপনাদেরকে। এই বিপ্লবদের একদিকে যখন বিরোধী দলের পার্টি অফিসগুলো ভেঙেছে, সারা ত্রিপুরা রাজ্যে বিজেপির অসংখ্য অফিস এরকম করে এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে, এগুলো থেকে নির্বাচনী কাজকর্ম চালাচ্ছে। এগুলোর উপরে আমি মাননীয় আদালতে, হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম, এই এফিডেভিট জমা দিয়েছিলাম। এই এফিডেভিট বলে সেখানে এফিডেভিটের এই রিটটা হয়েছে হলো আদালতের তরফ থেকে ইয়েতে, এই রিটের নাম্বারটা হলো WP within bracket C PIL 21 of 2019 in the High Court of Tripura, Agartala। অর্থাৎ হাইকোর্টের একটা এরকমই একটা PIL হয়েছিল। এই PIL ইয়েতে আমি CPIM দলের তরফ থেকে একটা তথ্য জমা দিয়েছিলাম এফিডেভিট করে, যে সারা ত্রিপুরা যে ধর্মনগর থেকে সর্বম অব্দি অসংখ্য বিজেপির অফিস এবং তার শাখা সংগঠনগুলো, BMS, তারপরে বিবেকানন্দ বিচার মঞ্চ ইত্যাদি ইত্যাদি, যদি CPIM এবং অন্যান্য দল যারা 40-50 বছর আগে, কংগ্রেস দলও আছে, যেহেতু ত্রিপুরা রাজ্যের মধ্যে 60% জমি ফরেস্ট এরিয়াতে, তো সেরকম ভাবে ত্রিপুরা রাজ্যে শুধু পার্টি অফিস না, বাজার, হাসপাতাল, অফিস, স্কুল ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলো যদি বেআইনি হয়, সরকার বিরোধী দলের অফিস দেখে দেখে ভেঙে দিয়েছে, তাহলে বর্তমান শাসক দল তাদের অফিস থাকতে পারে কি করে? আমার সেই এফিডেভিটের পর মাননীয় আদালত সরকার পক্ষকে নির্দেশ দিয়েছে যে সরকার পক্ষ এরকম এই মুহূর্তে কটা অফিস এরকম খাস জায়গা দাঁড়িয়ে আছে। নাম বলতে অনেক সময় লাগবে, আপনারা ওখানে যাবেন, দেখুন এত বড় একটা তালিকা এসছে। বিভিন্ন ডিএমরা আদালতে জমা দিয়েছে, আদালত থেকে কপি নিয়েছেন, সংখ্যা অসংখ্য, এটা নাই নাই করে তো এই 4 থেকে 500 সংখ্যা হবে, এবং সবগুলি হলো বিজেপির অফিস। কে দিয়েছেন জমা? ডিএমরা। 8 জন ডিএম এর কাছ থেকে আদালতের কাছে দাখিল করেছে, এগুলি সব বিজেপি অফিস। তো এই হলো বিপ্লব কুমার দেব। তার চোখে আজ থেকে 40, 50, 60 বছর আগে খাস জমিতে বাজার গড়ে উঠেছে, হাসপাতাল গড়ে উঠেছে, স্কুল গড়ে উঠেছে, মন্দির গড়ে উঠেছে, পার্টি অফিসও গড়ে উঠেছে, সব দলের পার্টি। এই না যে শুধু CPIM, কিন্তু শুধু CPIM এবং বিজেপি বিরোধী দলের পার্টি অফিস ভেঙে গেল, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আর তার আমলেই গড়ে উঠেছে এই বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এরকম একজন কি বলে চেতনার দিক থেকে একটা এই সর্বভারতীয় রাজনৈতিক দল 44 পৃষ্ঠায় আমাদের এই ইস্তেহার, তার ইংরাজি তো একটা শব্দ বুঝেছেন কিনা জানি না, বিএ পাস হতে পারে, কিন্তু জ্ঞানের পরিধি যে কি এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এই যে গত কদিনের বিয়েতে। আমি এই জন্য বারবার বলছিলাম যে কেন 4 বছরের মাথাতে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটানো হয়েছিল। এটা ত্রিপুরা রাজ্যের ভোটারদের সামনে তুলে ধরা হোক, কেননা তিনি শুধু দলের পদাধিকারী ছিলেন না, এটা আমাদের কোনো বক্তব্য না, তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার অপরাধটা কি ছিল? বিজেপি তার মধ্যে অনৈতিকতা কি দেখেছিল? তিনি বড় বড় কথা বলছেন এইভাবে,
তো এটাই হলো আমার মূল বক্তব্য, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এই সমস্ত এই থেকে তথ্য নিয়ে যারা বলছেন ত্রিপুরার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এইভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যার স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পর দেশের সার্বভৌমত্ব ঐক্য সংহতি রক্ষায় যাদের বিশাল ভূমিকা, কত অবদান, কত হাজার মানুষ আমরা রক্ত দিয়েছি, এ সম্পর্কে এই দামোদর বিনায়ক সাভারকারের শিষ্যদের এইভাবে প্রশ্ন তোলা, আঙুল তোলা, এটা সেই নৈতিকতা তাদের নেই। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরার মানুষ তার সেই বক্তব্যকে এইভাবেই প্রত্যাখ্যান করবেন আমি আশা করি। বিপ্লব দেবের সময় দেখা গেছে এই বাইক বাহিনী এগুলো একটা সময় পর উনি মুখ্যমন্ত্রী থেকে সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে, এরপরে চিত্র এবং আবার উনি ফিরে এসেছেন, চিত্রটা কেমন দেখছেন? এখানেই বিষয়টা বোঝা বিজেপি দলটা কেমন। বিপ্লব কুমার দেবকে 4 বছরের মাথায় তার আসন থেকে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার অন্যতম কারণ হলো এই রাজনৈতিক সন্ত্রাস এবং ত্রিপুরাজ্যের মধ্যে যুব সমাজকে একদিকে ড্রাগ, অন্যদিকে এই রাজনৈতিক মাফিয়াতে ইয়ে করার মধ্য দিয়ে এখানকার টোটাল পরিস্থিতি পলিউট করার জন্য। অন্য কারণ তো আছেই, এগুলি আমাদের বলতে রুচি বাদে, আমরাও জানি, যাই হোক এগুলি বলছি না এখানে। এবং তার এই ইয়ার ফলে বিজেপি দল এই যে গত 2023-এর বিধানসভা নির্বাচনে তাদের ভোট 11% কমে গেল, এত শত চেষ্টা করার পর। মথা যদি এই বিশ্বাসঘাতকতা না করতো, আজকে বিজেপি দল ত্রিপুরাজ্যের মধ্যে প্রায় হারিয়ে যেত। তো এখান থেকে বিজেপি একটু শিক্ষা নিয়েছে, কিন্তু শিক্ষা নিলেও ভালো শিক্ষা গ্রহণ করে দেশকে ভালো পথে পরিচালনা করার এরকম মানসিকতা বিজেপির মধ্যে নেই। এখন দেখলো গত 1 বছরের এই শাসনে বিজেপি দল আরো বেশি জনগণের যে অভিশাপ বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যেটা আমরা এই ভোটের মুহূর্তেও দেখছি বিভিন্ন জায়গাতে, কোথাও পানীয় জল, কোথাও বিদ্যুৎ, কোথাও রাস্তার জন্য মানুষ রাস্তার উপর করে। তাতে বিজেপি দল দেখলো যে না, ওই রাস্তাতেই ওই বাইক বাহিনী, এদেরকে যদি আবার একটু কাজে না লাগানো যায়, তাহলে প্রদ্যোৎ মানিক্য কিছু তাদের হাত ধরলেও 2টি লোকসভা কেন্দ্রে তাদের যে অনিশ্চয়তা এর থেকে বেরোতে পারছে না। কাজে সেই চেষ্টায় সেই বাইক বাহিনীদেরকে আবার পুনর্বার ফিরিয়ে আনা যায় কিনা, তার জন্যই তাকে আবার পুনর্বাসন দিয়েছে। কিন্তু এতে কাজ হবে না। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক যারা ভেবেছে এতে কিচ্ছু কাজ হবে না। গতকালই যে রোড শো ছিল ইন্ডিয়া ব্লকে, প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে আগরতলার শহর প্রত্যক্ষ করেছেন যে মানুষ এই দম বন্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। গতকালই এই আগরতলা রাজপথ তা প্রত্যক্ষ। কদিন আগে বিজেপির প্রাক্তন একজন বিধায়ক ওই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং বলেছেন যে বিপ্লব দেব প্রার্থী, উনি নাকি 10টা ইংরেজি বলতে পারেন না। তো আপনি বলছেন যে এই 44 পাতার ইংরেজি ম্যানিফেস্টো পড়েছে কিনা, ওনার বিএ পাস সার্টিফিকেট জমা দিয়েছে, এ নিয়ে কি সন্দেহ আছে কিছু? না, আমি সার্টিফিকেট সম্পর্কে সন্দেহ আমি প্রকাশ করছি না। তবে তুমি বললে প্রশ্ন করে বলতে হয়, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর ইয়ে সম্পর্কে তিনি সন্দেহ তৈরি করেছেন, আমাদের না। আমি সেদিন বলেছি যে 2018 ইংরাজির এফিডেভিটে বলেছে 1992 ইংরেজিতে আমি লরেটো কনভেন্ট থেকে 10th
পাসও বলিনি, আমি 10 ক্লাস অব্দি পড়েছি। আর 2024-এর এফিডেভিটে বলছে আমি মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পেয়েছি 1990-তে, আরো 2 বছর পিছিয়ে গিয়ে বলছে। কাজেই ওটা সম্পর্কে আমাদের সন্দেহ হয়, এই জন্য আমি বলেছি না। আর কোন প্রার্থী এরকম ভাবে তার এফিডেভিট যদি ভুল দেয়, তথ্য যদি ভুল দেয়, তাহলে নির্বাচনী নিয়মেই পাস করলেও ফেল করলেও তার সদস্যপদ যাবে। আমরা এখন রাজনৈতিক লড়াই করছি, যদি আইনি লড়াই যদি করতে হয় আগামী দিনের জন্য আমরা ভাববো, এখন আমরা ভাবছি না। আর বিপ্লব কুমার দেব তো তার যে বক্তব্য, তার বক্তৃতা এই মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়তেও যে সমস্ত বক্তব্য রেখে তিনি ওই ভারতবর্ষের রাজনৈতিক চাটুকারদের জোকারের তালিকায় পড়েছেন, ত্রিপুরা মানুষ জানেনি। কাজে এগুলি সব হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য, এটা বাস্তব তথ্য না। আর আমাদের এই ম্যানিফেস্টো পরে বুঝার জ্ঞান তার নেই, কাজে এটা বলে লাভ নেই। 100 ভাগ। আজকে তো আমি তো বলেছি, যদিও জনসভা শুরু হয়নি, এখন সাবরুম থেকে খবর এসছে 20টা বাস দাঁড় করিয়েছে। এই একটু আগে এখন আসার আগে আমাকে ফোন করছিল, 20টা বাস দাঁড় করিয়েছে, কোন রকমে 6টা বাসে লোক ঢুকে পাঠিয়েছে, বাকি 12টা বাস আর আগরতলা হয়নি। আমার যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমার মহকুমা, বিজেপির লোক কত আসলো, বলছে 20টা বাস আছে, 6টা বাস গেছে আর 12টা বাস স্ট্যান্ডে চলে গেছে। হ্যাঁ, মেসেজ হলো ভারত দেশের মানুষের সাথে এই ত্রিপুরার মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে আমাদের দেশকে রক্ষা, সংবিধান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি গণতান্ত্রিক পথে গিয়ে জনগণের এই রায় সে কখনো স্বীকার করে না, এবারও করতে চাইবে না, নানা ধরনের ফন্ডি সৃষ্টি করতে পারে। আমার আবেদন থাকবে সকাল সকাল আগামী 19 এবং 26 ঘর থেকে বের হন। যে কোনো পবিত্র কাজ আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমরা করি, এটা সবচেয়ে বড় পবিত্র কাজ। কাজে সেদিন করুন, বিজেপির পতন অনিবার্য। একই রামনগর বিধানসভা কেন্দ্র তো আরো বেশি, সেখানকার মানুষ জবরদস্তি করে এদের আই কার্ড, তারপরে কমিশন যে এই দিয়েছে, এগুলি ভোটার স্লিপ বিলি করছে, এগুলো নাকি তুলে নিয়ে যাচ্ছে। তো পরাজয়ের আতঙ্ক কিভাবে এদের মনকে গ্রাস করেছে, এটাই তো বোঝা যায়। স্যার, স্পেশালি ফর টিপ্রাসাদের কি বার্তা দিতে চাইবেন আপনি? যিনি টিপ্রাসা তাকে উপকল্পনীয় ও কক্সনার নাই গো টিপ্রাসা হিনই থাংনাই বিশিদক আইপিএফটি এবং আবনি হল ত্রিপুরা মথা ত্রিপ্রাসা নথুনকা যিনি ত্রিপুরা হানি যত লোক নথুনকা। যে বিপ্লব দেব 8 জানুয়ারি 2019 बांग्लादेशी इसको हम हटाएंगे, वो विप्लव देव मेरा परम मित्र हो गया। এডিসি এলাকাতে গিয়ে বলছে, আমাদের ট্রাইবাল এলাকাতে গিয়ে, বিপ্লব দেব মেরা মিত্র, যে মিত্র তোমার লোককে গুলি করে পৃথিবী থেকে সরিতে চায়, আর সেই বিপ্লব দেব এখন পরম মিত্র, শুধু মিত্র না। কাজে তিনি ত্রিপ্রাসা তাকু বুকরক আপু বুচিদি, হ্যাঁ তিনি রাজধানী বুসুক রাজধানী চাইব বনসং বরম দেয় হামবা হামজাব, কিন্তু তিনি থিনান্ন
চিনি সিনিমগ্ন চিনি হানো চিনি মান্থাইন আমতি খাই ফালিরিউই ব বিজেপি হাই দলন হাফাঙ্গ নারंनाय दाइबायसा दिल्लीयाव आबो खायनायनि बागै सबाजो खायनाय आबोनो त्रिपुरा सरक जों मानि मानिया जे जिनि जे सेल्फ रेसपेक्ट गोनां बर' सागना हामजांनाय बर' दखना हामजांनाय बर' केवल आबोनो बसिनि काजि आनि अबतरनाय ব্যক্তিগতভাবে প্রার্থী বাই দলীয় নেতা বাই চিনি কোনো কেনা করি কোনো আড়াই করি কিন্তু আব চিনি ফিউচার চিনি থিনা চিনি হানি দেশনি আমনি বাবি जों যত্ন ককরক খাইমা বসায় স্যার আরেকটা বিষয়, লাস্ট টাইম যখন প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যে, তখন তো ত্রিপুরা মাথারা কালো পতাকা দিয়ে বিরোধিতা করেছেন, এখন মোস্ট ওয়েলকাম, কি বলবেন এই বিষয়ে? সেটাই তো বলছি, ত্রিপুরা মাথাই হোক আর ভারতীয় জনতা পার্টি, এরা হলো যে এদের চিন্তা ভাবনা কর্মসূচি স্লোগানের মধ্যে সর্বত্র একটা পরস্পর বিরোধিতা। এরা দিনকে রাত বলে, রাতকে দিন বলে। আমি তো একটু আগে বললাম যে এই বিপ্লব কুমার দেবকে বলছিল ত্রিপুরা সরকারের সবচেয়ে বড় শত্রু, আর এখন বলছে সবচেয়ে বড় মিত্র। এবং সেদিন কুমারঘাটে কি বলল, এখানে একটা আগে কি বলছিল, এই যে চল্লামে দাঁড়িয়ে, ये मेरा अंतिम राजनीति का मंच, हम राजनीति छोड़ देंगे, पॉलिटिक्स में कुछ होता नहीं है। ये भारतीय जनता पार्टी त्रिपुरा को कुछ नहीं दिया, ये ठकाई पार्टी। সেদিন কুমারঘাটে के শুনলাম, आदरणीय गृह मंत्री जी, आप हमको बहुत कुछ दिया है, 11 मास आगे कुछ नहीं दिया, हमको खत्म करने के लिए कोशिश हो रहा है, और 11 मास बाद माननीय गृह मंत्री जी आप हमको बहुत कुछ दिया है। क्या दिया है बहुत कुछ? तो সেই জন্যই বলছি যে আজকে তখন কালো পতাকা, এখন আবার দুহাত তুলে প্রশংসা, এটা কদিন বাদে তারা নিজেদেরকে অস্বীকার করবে। এটাই হয় যারা জনবিচ্ছিন্নতা হলে পরে বা জনবিরোধী মানসিকতায় যারা সব করে, শুধু আবেগ নিয়ে রাজনীতি করে, তাদের এই পরিণতি হতে বাধ্য। এটাই হয়েছিল টিউজেএস এর, আইএনপিটির, আইপিএফটির। এবং শুধু তা নয় যে ওভারগ্রাউন্ড পলিটিক্স না, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেও টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স করে আমাদের বহু ভালো ভালো ছেলেদের মগজ ধুলাই করে এদের জীবন নষ্ট করেছিল। এরাও উপলব্ধি করছে আজকে, এবং এগুলি একটা সময় সাংঘাতিক খতরনাক ছিল। আজকে এগুলি তার দাঁত নখ নেই একটা শক্তি। এইভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এদের সম্পর্কে বা এদেরকে আমরা দেখছি, এবং তাদের পরিণতিও তাই হবে। There is an allegation, specific allegation made by the West Tripura candidate Biplab Kumar Deb, that CPIM has called for complete elimination of nuclear powers, and thus it wants to make India weak in front of enemies like